আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 22 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় আবাসিক হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা। ভারতীয় ঋণের কোনো প্রকল্প বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা। বাড়তি সহযোগিতা পাওয়ার প্রত্যাশায় সরকার মন্তব্য। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি 2 পুলিশ সদস্য 4 দিন করে রিমান্ডে। কড়া নিরাপত্তায় নেওয়া হয় পিবিআইয়ে। 12 থেকে 14 সেপ্টেম্বর রাজধানী ও উপকূলীয় অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 40 ফিলিস্তিনি নিহত। জাতিসংঘের পোলিও টিকা কর্মীদের বন্দুক ঠেকিয়ে আটক ও গাড়ি ধ্বংস। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। পরিবেশ রক্ষায় মহতী উদ্যোগের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম 22 সেপ্টেম্বর শুরু করার নির্দেশ দিয়েছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। কমিটির সভায় আবাসিক হলে নানা ধরনের নির্যাতনের তথ্য তুলে ধরে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষকরা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটি হল ছিল বন্দিশালা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আগামী 22 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। 2017-18 শিক্ষা সেশনের যে শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে তাদের 30 সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবাসিক হলে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গণরুম প্রথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত এসেছে। কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই একাডেমিক কার্যক্রম চালু করতে চান তারা। গেস্ট রুম কালচার, গণরুম কালচার, বাধ্যতামূলক মিছিলে নিয়ে যাওয়া, বড় ভাই কালচার, বিভিন্ন আদেশ ফরমান খাটানো, এগুলো সবগুলোই কিন্তু বৈষম্যের অংশ। এবং সত্যি কথা বলতে কি, হলগুলো একটা বন্দিশালায় পরিণত হয়েছিল। সো আমরা এই উদ্যোগটাকে নিয়েছি সেই বন্দিশালাকে দূরে ঠেলে দেওয়ার একটা পদ্ধতি হিসাবে। আমি মনে করি আমরা মোটামুটি প্রস্তুত, এবং শেষ সপ্তাহে যেটা খোলার কথা বলা হচ্ছে 22 বা 23 সেটা যাই হোক, সেটি আমরা যে খুলতে পারবো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অবৈধ ছাত্র এবং বহিরাগত যারা রয়েছে তাদেরকে মোটামুটিভাবে হলগুলো থেকে কিন্তু তারা বের হয়ে গেছে। 22 থেকে শুরু করে সেপ্টেম্বরে যে শেষ সপ্তাহটা রয়েছে এর মধ্যে একটা দিন শুরু করার আমাদের চিন্তা আছে, এবং পরীক্ষাগুলোর ব্যাপারে বিভাগ যারা রয়েছে তাদের উপর স্বাধীনতা থাকবে, তারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে যেভাবে দরকার সেভাবে তাদের পরীক্ষাগুলো নেবে। একাডেমিক কার্যক্রম পরিচালনায় হলগুলোতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষার্থীরা বলছেন যত দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে ততই ভালো হবে। খুব দ্রুতই ক্লাসে ফেরা উচিত, কারণ ছাত্রদের আসল কাজই হচ্ছে ক্লাসে ফেরা বা পড়াশোনা চালিয়ে যাওয়া। তো সেই প্রেক্ষিতে আমাদের এই চাইতেছি যে সিন্ডিকেটের সবাই যে সিদ্ধান্ত আসছে, মোটামুটি আমাদের যতটুকু তথ্য জানা আছে যে 22 তারিখ থেকে ক্লাস হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা এমনিতেই পিছিয়ে পড়েছি, এরপর যেন আর কোনোভাবেই কালক্ষেপণ বা অন্য কোনো প্রশাসনিক কারণে এটা না পিছায় আপনারা যত দ্রুত সম্ভব আপনারা শ্রেণী কার্যক্রম শুরু করুন। 1 জুলাই থেকে বন্ধ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন ভারতীয় ঋণের কোনো প্রকল্প বন্ধ হবে না, বরং তাদের কাছ থেকে বাড়তি সহযোগিতা প্রত্যাশা করে সরকার। প্রথমবারের মতো ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হওয়ায় ভারতের কাছ থেকে বাণিজ্য ও বিনিয়োগে সুসম্পর্ক দরকার।
ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসির আওতায় কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে, এমনকি অর্থ ছাড়ের গতিও ধীর। এই বিষয়টি হাই কমিশনারের কাছে তোলা হয়েছে বলে জানান উপদেষ্টা। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য আগ্রহী তার সরকার। চলমান প্রকল্পগুলো আবার চালু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বড় প্রকল্প হওয়ায় একাধিক ঠিকাদার কাজ করছিল, পরিবর্তিত পরিস্থিতিতে তারা কাজ বন্ধ রাখলেও আবার শুরু হবে। What we have discussed with His Excellency and his team has come to enhance the economic cooperation we already have. We have some existing projects, a very important one which we took up as according to our felt needs. So it's not somebody peddled the project, so we took it and they are there for cooperation and will continue it. There's some issues about disbursement, they will be sorted out. This is one. And these are very important projects, you know. This was, of course, my first meeting with honorable advisors, so I also, this was a courtesy meeting. I briefed him about the progress that we have made in some of the projects and our approach moving forward, and he mentioned to you about those discussions. রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশের এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে নিয়ে যাওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এই ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা করেন। এসি আরিফ, এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা বিজ্ঞ আদালতকে জানিয়েছে এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা এই হত্যাকাণ্ডের এই নির্মম হত্যাকাণ্ডের যে পরিকল্পনাকারী, পরবর্তীতে এই যে কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে, সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছে। বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান নিহত হয়েছেন। এদিকে মিজান হত্যায় জড়িত অভিযোগে লেদা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 9টা থেকে 11টার মধ্যে এই দুটি হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান অলিউল্লাহ বলেন, দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যায় জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মিজানকে হত্যা করা হয়েছে, পরে তার সমর্থকরা লেদাকে হত্যা করে। আশুলিয়ার শিল্পাঞ্চলে জামগড়া, নরসিংহপুর ও ঘোষবাগ এলাকার 40টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আরও 10টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। সকালে বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে রেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, সাঁজোয়া যান, র্যাব ও পুলিশের রায়ট কার। কারখানাগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পেট্রোবাংলায় বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক দল কর্মকর্তা কর্মচারী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিতাস গ্যাসে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। সকাল 11টায় ঢাকার কারওয়ান বাজারে পেট্রো বাংলার প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলার রিসেপশনে ভাঙচুর চালানো হয়। এর পৌনে 1 ঘণ্টা পর তারা তিতাস গ্যাসে ফিরে যান। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লার চুক্তির মেয়াদ 21শে আগস্ট শেষ হয়। এরপর মেয়াদ না বাড়িয়ে 9 সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর দায়িত্ব দেওয়া হয় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে। জিটিসিএল এর এমডি পদের দায়িত্বে পালনের আগে তিনি পেট্রো বাংলার জিএম ছিলেন।
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। তারা ৩ জনই কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন। পুলিশ জানায়, কর ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতায় ৫ তলা থেকে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন স্থানে এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পরপর 3 দিন অতি ভারী বৃষ্টির পরিমাণ 150 মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। অগস্ট মাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা। এই বন্যার প্রভাব এখনও কাটেনি। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে 3টি লঘুচাপের কারণে স্বাভাবিকের চেয়ে 46% বেশি বৃষ্টি হয়েছিল অগস্ট মাসে। চলতি সেপ্টেম্বরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পরশুদিন হয়তো নতুন করে আরেকটা সাগরের লঘুচাপ হবে এবং ওর প্রভাবেই সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বিভিন্ন অ্যানালিসিস দেখা যাচ্ছে, এটা বিশেষ করে আপনার 12, 13, 14 তারিখে দেশের অধিকাংশ জায়গায় আপনার বৃষ্টি হবে এবং অনেক জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণ বলতে আমরা বলছি 89 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, সেপ্টেম্বরেও বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পুরীর কাছ দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করে সোমবার উড়িষ্যা ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। যেহেতু এটা উড়িষ্যার দিকে যাচ্ছে, এই জন্য বাংলাদেশে ওই রকম ভারী এই নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। যেটা 2 দিন পরে যেটা হবে, নতুন করে একটা লঘুচাপ সৃষ্টি হবে আমাদের উত্তর পূর্ব সাগরে এবং এটা কিছুটা ইন্টেন্সিফাই হয়ে এটা বাংলাদেশের কোস্টে চলে আসবে এবং এর প্রভাবে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও 4টি সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্থবিরতা, চিকিৎসক ও কর্মকর্তাদের প্রতি বৈষম্য ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন ও পরিচালক ফজলে রাব্বির নিয়োগ বাতিল সহ 8 দফা দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের চিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি করেছেন অধিদপ্তরের মহাপরিচালক। দ্রুত 8 দফা মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান বৈষম্য বিরোধী চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা। গাজার খান ইউনিসে একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে তাঁবু দিয়ে তৈরি ওই আশ্রয় শিবিরে হামলা চালানো হয়। এছাড়া গাজার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে পোলিও টিকা কার্যক্রমে সম্পৃক্ত জাতিসংঘের কর্মীদের বন্দুকের মুখে আটক করেছে ইসরায়েল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের গাড়ি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁদপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ ও সুজাতপুর কিন্ডারগার্টেনে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বন্যা পরবর্তী দুর্যোগ ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় মহতী এই উদ্যোগের প্রশংসা করেন সুধীজনরা। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে চাঁদপুর জেলার অবস্থান। প্রতি বর্ষায় বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চল। সেই সাথে নদী ভাঙনে কমে যাচ্ছে জেলার আয়তন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাঁদপুরে সুজাতপুর ডিগ্রি কলেজ ও সুজাতপুর কিন্ডারগার্টেনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই ধরনের বৃক্ষরোপণ সারা বাংলাদেশে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে। আমরা
জলবায়ুর যে পরিবর্তন দেখছি সেটাও কিন্তু প্রশমিত করা সম্ভব এই গাছ দ্বারা। আমরা এই গাছ যে লাগাচ্ছি, এই গাছের কিন্তু পরিচর্যার একটা ব্যাপার আছে। এই গাছকে কিন্তু শুধু লাগালেই হবে না, গাছটা একটা পর্যায় পর্যন্ত যতক্ষণ না বড় হবে ততক্ষণ আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে গাছটা যেন নষ্ট না হয়, অন্য কোনো প্রাণী যাতে একে খেয়ে না ফেলে এবং নষ্ট না করে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং গাছ শুধু রোপণ করলে হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আসুন আমরা সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাই এবং এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা দেওয়া হয়। এই গাছ আমরা নিয়েছি, সবাই নিজেদের বাসায় নিয়ে লাগাবো। আমরা সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করব। প্রকৃতি ও জীবন লাভকে ধন্যবাদ আমাকে গাছ দেওয়ার জন্য। আমরা গাছ পেয়ে অনেক খুশি, আমরা বাড়িতে গাছ লাগাবো। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পৃথিবী এবং দেশ এবং আমাদের নিজেদের জন্য গাছকে রক্ষা করা উচিত। যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে আমাদের যে বিশ্ব তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমরা তার মোকাবেলা করতে পারবো। প্রকৃতি জীবন ক্লাব আজকে আমাদের গাছ বিতরণ করেছে, যার জন্য প্রকৃতি জীবন ক্লাবরে আমরা সুজাতপুর কলেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম কর্মসূচি অব্যাহত থাকলে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন এটা আমরা মোকাবেলা করতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আমরা অসংখ্য বৃক্ষ এখানে বিতরণ করেছি। আমাদের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আরো 20,000 বৃক্ষরোপণ করার কর্মসূচি হাতে নিয়েছি। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। রাজশাহীতে চামড়া শিল্প খাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নগরীর নবনির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার আইনি অবকাঠামো, আন্তর্জাতিক মান, নিরাপত্তা কমিটির কার্যক্রম, নিরাপত্তা ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধের উপায় এবং কলকারখানা পরিদর্শন প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সলিডার সুইসাইড কারিগরি সহায়তায় চলমান কার্যক্রমে অংশ নেন ওশি ফাউন্ডেশন, ট্যানারি শ্রমিক ও অ্যাসোসিয়েশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার 30 জন প্রতিনিধি। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের বড় মেয়ে রাবিতা আরেফিন টিকলি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বাদ আসর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে জানাজার নামাজের পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম ও একমাত্র টেলিভিশন বিতর্ক আজ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার এবিসি নিউজের বিতর্কে ডেমোক্র্যাট কামালা হ্যারিস মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্কে এ মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কামালা হ্যারিস নিজের জয়ের পক্ষে কি যুক্তি তুলে ধরেন তা দেখতে চোখ রাখবেন বিশ্বের কোটি কোটি দর্শক। সর্বশেষ সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প এখনও প্রায় অর্ধেক ভোটারের দৃঢ় সমর্থন ধরে রেখেছেন। জুলাই মাসে প্রেসিডেন্ট বাইডেনের সরে দাঁড়ানোর পর প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন কামালা হ্যারিস। দ্রুত নিজেকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণও করেছেন হ্যারিস। নিউ ইয়র্ক টাইমস ও যুক্তরাষ্ট্রের সিয়েনা কলেজের একটি জরিপ অনুসারে 78 বছর বয়সী ট্রাম্প জাতীয়ভাবে 48% সমর্থন পেয়ে হ্যারিসের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে আছেন। ট্রাম্প মার্কিন ইতিহাসের অন্যতম বয়স্ক প্রেসিডেন্ট প্রার্থী। তার দাবি, তিনি না থাকলে দেশ পতনের মুখে পড়বে। এবার দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ।
ভোলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে উজানের পানি বেড়ে জোয়ারে প্রায় ২,০০০ পুকুর ও ঘেরের ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে অবকাঠামো ক্ষতি হয়েছে ৫ কোটি ও বিভিন্ন জাতের মাছ ভেসে গেছে ৫ কোটি টাকার। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। ভোলায় কয়েক হাজার মাছ চাষি পুকুর ও ঘেরে মাছ চাষ করে আসছেন। এবারে ভোলায় ২,০০০ মাছ চাষি তাদের সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা। জোয়ারের পানির এত চাপ ছিল যে ঘেরের পাড় ছুটে গিয়ে মাছ বেরিয়ে গেছে নদীতে। অনেকেই নেট দিয়ে মাছ রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সাদা যত দাবিয়ত মাছ আছে সব মাছগুলো এই পানির সাথে বাঁধ ভেঙে মাছগুলো সব চলে গেছে গিয়া। এখন আমরা যে সামনের দিকে দাঁড়ায় যে আমরা মাছ চাষ করুম এরকম কোনো অবস্থা আমাদের নাই। কমপক্ষে আবার ১৫ লক্ষ টাকার মাছ আছিল এই ৮টা পুকুরে। এখন আমি তো ওই কিছু কিছু পুকুর এখন আমি মেরামত করতে পারি না, যে কুড়িয়ে আমরা একটু খারামু সেরকম খারামোর কোনো আমার লাইন নাই। চাষিরা ধার দেনা ও বিভিন্ন এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘের ও পুকুর লিজ নিয়ে প্রতি বছরই মাছ চাষ করেন। তাদের ঘের ও পুকুরের রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ সব ধরনের পুকুর ও ঘেরের পাড় ভেঙে মাছ বের হয়ে গেছে নদীতে। আমরা তথ্য গ্রহণ করেছি এবং এই তথ্যগুলো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমাদের প্রায় ২,০০০ অধিক আমাদের চাষি এবং জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামো ক্ষতিটাই বেশি হয়েছে। সেখানে প্রায় ৫ কোটির ঊর্ধ্বে অবকাঠামোগত পাড় বা পুকুরের যে বিভিন্ন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছ বেরিয়ে গিয়েছে এবং অতি বর্ষণের কারণে অতি প্লাবিত হওয়ার কারণে এই মাছগুলো বেরিয়ে গেছে। আমরা তথ্য সব সংরক্ষণ করেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি কর্তৃপক্ষ কোনোভাবে এদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ বা কোনো ধরনের ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে তাদেরকে অবগত করবে এবং তাদের সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। চাষিদের প্রত্যাশা সরকার তাদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা প্রদান করবে। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় নিলামের নামে বালু লুটের অভিযোগ উঠেছে। নামমাত্র মূল্যে বিভিন্ন বালু মহাল দখল করেছে প্রভাবশালীরা। নিজেদের বালু ফেরত পেতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তবে আইন মেনেই জব্দ করা বালু নিলামে বিক্রি হয়েছে বলছে প্রশাসন। জাহিদ হাসানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সম্প্রতি কলমাকান্দায় জব্দ করা ২১,০০০ ঘনফুট বালু নিলামে বিক্রি করে নেত্রকোনা প্রশাসন। ১২,৪২,৫০০ টাকায় বালু কিনে নেন স্থানীয় এক ব্যবসায়ী। তবে নিলামে বিক্রি করা বালুর পাশাপাশি আরও প্রায় ১.৫ লাখ ঘনফুট বালু দখলের অভিযোগ করেছে বালু ব্যবসায়ীরা। অকশন তো এভাবে নিয়ম নাই। অকশন আমরা জানি যে প্রচারের মাধ্যমে অকশন হয়। তারা কিভাবে অকশন করলো এটা আমাদের আইনের কাছে এখন আমাদের আবদার। তারা এটা কুইজা এটার মূল তথ্য বের করার জন্য আমাদের তাদের কাছে আবেদন রইল। এইভাবে যদি লুটপাট তারা করে তাহলে আমরা কিভাবে চলবো জনগণ? এটা তো আশা করি নাই। সুষ্ঠু একটা সুবিচার হোক। এখানে অনেক গরিব লোক আছে, অনেকের ব্যবসায়ী যাবার বালু বুঝাই দেও। সকালে যখন মামুনকে প্রশ্ন করে মামুন তাদেরকে প্রশ্নের উত্তর দেয়, ও বলে যে ১৮,০০০ বালু, ১৮,৬০০ পরিমাণ এরকম বালু দিয়ে গেছে। ১৮,৬০০ পরিমাণ বালু যদি দিয়া থাকে তাহলে বালু ১,৬০,৭০,০০০ ফুট বালু, ঠিক আছে, তারা একাকার করে নিচ্ছে। দাম প্রায় ১,৬০,০০,০০০ টাকার পরিমাণ এরকম আসতে পারে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী। ডাকে অংশগ্রহণ করছে এখানে উৎসব মুখর জনতারে আমি জিজ্ঞাসা করে কে বা কারাই অংশগ্রহণ করতে চান। সবার জন্য উন্মুক্ত ডাক ছিল। স্টেটমেন্ট নিয়ে প্রত্যেকের সাথে কথা বলে তারা এখানে যাদের বালু ছিল তারাও ছিল এবং যারা উৎসব মুখর জনতা তারাও ছিল। তাদের মতামতের ভিত্তিতে এটা ২১,০০০ কত যেন, এটা আমার ঠিক এই মুহূর্তে স্পেসিফিক মনে নাই। জব্দ করা বালু নিলামে বিক্রির কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন করা হয়েছে। এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং সেই সাথে বিভিন্ন স্তরের জনসাধারণ সেখানে উপস্থিত ছিলেন এবং পুরোপুরি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই বালু জব্দ করে নিলাম করা হয়েছে। বালু ফেরত পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।